হবিগঞ্জের বিষয়টা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। যেই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। হ্যাঁ, এনসিপি নেতৃবৃন্দের ভুল ছিল, নিরাপত্তা দিতে পারে না, সেজন্য সরকারের ব্যর্থতা, এই দায়ী সরকারকে স্বীকার করা উচিত। গতকালকে হবিগঞ্জের যে ঘটনাটা ঘটছে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছি, কিন্তু বিষয়টা মনে হচ্ছে আমরা 5ই আগস্টের পরে যেই রাজনৈতিক একটা সুন্দর বাংলাদেশে একটা সুন্দর যেই পরিবেশ দেখতে পাচ্ছিলাম তা আসলে দিনকে দিন আস্তে আস্তে এই ডিমোশনের দিকে যাচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী আমলে তখনকার তো বলতো যে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই, সেজন্য আসলে এমন হচ্ছে। তার পরবর্তীতে দেখি যে আমরা খুনের সেঞ্চুরি হচ্ছে, ধর্ষণের 700 ফিল আপ হচ্ছে, কিন্তু দিনকে দিন অবনতি আরও বেশি হচ্ছে। এবং একটা রাষ্ট্রের একজন হিসাবে এই প্রধানমন্ত্রী তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে তারা কিন্তু দায়বদ্ধ। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যক্তি যখন কোনো একটা কর্মসূচি পালন করবে সেখানে তাদের নিরাপত্তা দেওয়া কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে গভর্নমেন্টের দায়বদ্ধতা এখানে আছে। তো সেই জায়গা থেকে আসলে সেখানে তারা দিতে পারে নাই, এই নিরাপত্তা দিতে পারে নাই, সেজন্য সরকারের ব্যর্থতা, এই দায়ী সরকারকে স্বীকার করা উচিত। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সংবিধানের দিকে নজর না দিয়ে সরাসরি সত্যি বলতে সংবিধানের দিকে নজর না দিয়ে গভর্নমেন্টের বা স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের এই স্বরাষ্ট্রনীতির প্রতি মনোনিবেশ করা দরকার। আর পররাষ্ট্রনীতিতে আসলে বিদেশিদের পাচার আছে, দেশের কল্যাণে পররাষ্ট্রনীতিকে সঠিক ব্যবহার করাটাই উচিত। সো হবিগঞ্জে যে ঘটনাটা সেটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা। হ্যাঁ, ফ্যাসিবাদ, হাসিনার ফ্যাসিবাদের মতো এখনো মনে হচ্ছে ফ্যাসিবাদ মনে হচ্ছে এখনো বিলুপ্ত হয় নাই বা চলে যায় নাই। ফ্যাসিবাদ এখনো ঘাপটি মেরে বসে আছে, সেটা বিভিন্ন চেহারার মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এক এক সময় এক একভাবে প্রদর্শিত হচ্ছে। কোনো সময় দেখি যে বাঙ্গুদের মাধ্যমে হচ্ছে, কোনো সময় দেখি যে জামাত শিবিরকে ভর করতেছে, কোনো সময় দেখি যে বিএনপিকে ভর করতেছে। কিছু রাজনৈতিক শিষ্টাচারে বহির্ভূত কিছু ব্যক্তি তারা আসলে যে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এভাবে ফ্যাসিবাদকে পুনর্জন্ম নিচ্ছে। সো হবিগঞ্জের বিষয়টা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। সব মিলিয়ে বলতে চাচ্ছি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে স্বরাষ্ট্রনীতিতে মনোনিবেশ করা দরকার এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পরিস্থিতি আরও ডেভেলপ করা দরকার। হ্যাঁ, এনসিপি নেতৃবৃন্দের ভুল ছিল। এনসিপি নেতৃবৃন্দের একটাই ভুল ছিল, সেটা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ আয়নাঘর থেকে সকলকে মুক্ত করেছে, এইটাই তাদের ভুল। এনসিপির ভুল ছিল 15 বছরের স্বৈরাচারকে কাঁপিয়ে মসনদ থেকে নামিয়েছে। আমরা সিনিয়র, আমরা বুড়োরা তো পারিনি। এখন তারা তাদের প্রোগ্রাম করবে, কিন্তু এনসিপির উপর হামলা কালকে এই হবিগঞ্জেই নতুন না, লন্ডনে পর্যন্ত ডিম হামলা হয়েছে, তাই না? এটা কে কারা করছে এটা পাগল এবং শিশুও বুঝতে পারে, এটার আর বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই। তবে আমি একটা কথাই বলবো যে রাজনৈতিক সংস্কৃতি আপনাদের চেঞ্জ হয়নি, আমাদের একটুকু চেঞ্জ হয়নি একটু। তাহলে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, এইটাই ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, তাই না? তা ওই ইতিহাসের পরিণতি ওইটাই হবে ব্যাস। বা নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন কথার কারণ, যেমন হাসনাত আবদুল্লাহর একটা কথা, অন্যায়টা কি বলছে, যেমন সে একটা অভিজ্ঞতার কথা বলছে যে সেক্রেটারিয়েটে একটা আপ্যায়ন বিল, সেইটা 228 নম্বর রুম থেকে 29 নম্বর রুম পাশের রুমে যাবে, সে একটা এক্সাম্পল দিয়েছিল হাসনাত আবদুল্লাহ বেশ আগে। সেইটা গেল জিপিও থেকে ঘুরে আবার গেল আরেক ভবনে, সেইখান থেকে এই যে আমলাতান্ত্রিক এনসিপি নেতৃবৃন্দের উপরে এই ঘুণে ধরা আমলাতন্ত্র এত ক্ষিপ্ত কেন? স্বাভাবিক, কারণ এরা তো আমলাতন্ত্রকে নাড়া দিয়েছে। দেখেন না ভারতের অবস্থা, দেখছেন না ককরোচ? হ্যাঁ, এখন এটা শুধু এনসিপি আমার দেশে, কিন্তু সারা বিশ্বেই তো এখন এনসিপি জাগ্রত হয়েছে, তাই না? তা তাদের গায়ে ডিম ছুঁড়ে হামলা করে তাদের অপদস্থ করে কিভাবে রুখবে? তরুণদের রোখা যায় না। আমি শুধু একটাই বলবো, তো এনসিপি নেতৃবৃন্দর প্রত্যেকটা মানুষ সলিড, প্রত্যেকটা ছেলে সলিড এখন পর্যন্ত। কিন্তু আমার বয়স তো কম হলো না, ভরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেও ভয় লাগে। এখন পর্যন্ত প্রত্যেকটা সলিড, বুঝতে পেরেছেন? আপনি আমার কথা বুঝতে পেরেছেন তো? বিগত সময়ে যতটুকু হামলা দেখছি, এরপরে আর কখনো হামলা টামলা হবে এরকম আমরা আশা করি না। আর যেটা হবে বা হয় এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না যে হবে। তা এরকম হামলা পক্ষকে আমরা কখনোই ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও হব না। এরকম ঘটনা যেন কখনোই না ঘটে, এরকম বাংলাদেশ আমরা চাই। কারণ বাংলাদেশের প্রজন্ম আগামীতে যারা আসবে তারা অবশ্যই সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং চিন্তাধারা নিয়ে আগামী দেশ
এবং উন্নতির দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি। আসলে যাদের যে দায়িত্ব, সে দায়িত্ব যার অবহেলিত হয়েছে সেই তো ব্যর্থতা দায়ের ঘাড়ে নিতে হবে। যার যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে যাই অবহেলিত প্রমাণিত হবে, তাই তো দোষী বলে প্রমাণিত হবে মনে হয়। আপনারা সরাই দিবেন তাদেরকে। আর একটা কথা বলি, আপনারা বারবার বলেন আমরা করেছি, এই 24 ঘটাইছি, আমরা অনেক করছি। আপনারা করছেন, আপনারা কিভাবে করছেন? আপনাদের ওই তৃণমূলের নেতা কর্মী সমর্থক ভোটাররা ছিল এই আন্দোলনে, নেতারা কেউ ছিল না। বরং আপনাদের নেতা 3 দিন আগে আপনাদের সেক্রেটারি ঘোষণা দিয়েছে যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। তারপরে আর একটু বড় প্রমাণ দিই, এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ জানে যে তাদের আসল শত্রু কে। তারা সেই শত্রু হিসেবে চিহ্নিত করেছে বর্তমান এনসিপি কে, অর্থাৎ ওই 24-এর আমলের ছাত্র নেতাদেরকে। তা যাকে তাড়াই দিছে, শেখ হাসিনাকে তাড়াইছে, তাড়ানোয়ালা বলতেছে যে আমাকে তাড়াইলো ছাত্র নেতারা, এই এনসিপিরা, তাই ওরা আমাদের বড় শত্রু। আর আওয়ামী লীগের আর কেউ শত্রু নাই, আওয়ামী লীগের বড় শত্রু এখন এনসিপি। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো এই শেখ হাসিনার এই কথার বা আওয়ামী লীগের এই কার্যক্রমে প্রমাণ হয় হলো শেখ হাসিনারে তাড়াইছে এই ছাত্র নেতারা, এই এনসিপি, আর কেউ না। ঠিক আওয়ামী লীগ সঠিক শত্রুটাই চিহ্নিত করেছে যে আওয়ামী লীগের সঠিক শত্রু কারা, অরিজিনাল শত্রু কারা। তা সেই শত্রুটা শেখ হাসিনা চিহ্নিত করেছে এই এনসিপি কে, তৎকালীন ছাত্র নেতাদেরকে। এতেই প্রমাণ হয় যে আওয়ামী লীগকে তাড়াইছে কারা। যারে তাড়াইছে সে তো সাক্ষী দিচ্ছে বা বলতেছে যে আমারে তাড়াইছে এনসিপিরা, ওরা আমাদের শত্রু। তাদের কার্যক্রমে সেটাই বোঝা যাচ্ছে যে এই ছাত্র নেতারাই আমাকে তাড়াইছে। শেখ হাসিনা নিজে বলতেছে আমার শত্রু বা আমাকে তাড়াইছে, আমার এই পরিণতি ঘটাইছে ছাত্র নেতারা বা বর্তমান এনসিপিরা। তাহলে এবার আপনারা কিভাবে এর ক্রেডিট নেবেন? আপনারা 24-এর ক্রেডিট নেওয়ার যোগ্যতাও তো আপনাদের নাই। কারণ যে নির্যাতিত, সে নির্যাতিত লোক নিজে বলতেছে আমারে নির্যাতন করছে ছাত্র নেতারা আর এনসিপিরা, আমারে তাড়াইছে এনসিপিরা, শেখ হাসিনা বা তার দল নিজে বলতেছে। তাহলে আপনারা বোঝেন না বিএনপির ভাইয়েরা যে আসলে ওই সময় অবদান কার বেশি? আপনারাও ছিলেন, শেষ মুহূর্তে আপনারা ছিলেন, কিন্তু আপনাদের বড় ব্যর্থতা হলো নেতৃত্ব দিতে পারেন নাই ওই আন্দোলনে। আর এই নেতৃত্ব দিতে না পারার কষ্টে আপনারা যা খুশি তাই করতেছেন। আপনারা মারবেন আওয়ামী লীগ রে, সেখানে মারতেছেন এনসিপি রে। জিকে গৌস একজন ভালো মানুষ, আমি চিনি ওনাকে, হবিগঞ্জ 3-এর এমপি। উনি দীর্ঘদিন হবিগঞ্জ জেলা সভাপতি ছিল, 3 বারের মেয়র ছিল, তার 2 বারই সে জেলখানায় থেকে নির্বাচনে জয়লাভ করেছে। জিকে গৌসের সেজো ভাই ডিকে মহল্লা, উনি যুব দলের সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন, 1 সাল থেকে 6 সাল আমলে। ওই পরিবার ট্রাক ব্যবসা করে, অনেক ব্যবসা আছে ওই পরিবারের, 66টা ট্রাক আছে। তারা জাফলং তামাবিলের পাথর কয়লা টানে। আমি যখন 6 বছর জাফলং তামাবিলে ছিলাম, পাথর কয়লা সাপ্লাইয়ের ব্যবসা করতাম। এই ডিকে গৌসের 11টা ট্রাক আমার নামে রিজার্ভ ছিল। এই তার ভাই ডিকে মহল্লা এই ব্যবসা পরিচালনা করত, যুব দলের সভাপতি। ওই পরিবারের সাথে আমার দীর্ঘদিন ভালো সম্পর্ক। ওই জিকে গৌসের বাড়ি আমি বহুদিন দাওয়াত খাইছি হবিগঞ্জ শহরে, তাকে আমি চিনি, সে ভালো মানুষ, জনপ্রিয় মানুষ, সব ঠিক আছে। তার বিরুদ্ধে নাকি কি বলছে আপনারা এই বলেন, তা সে তো কিছু বলে না। আপনাদের মাঠে যদি কোনো প্রতিপক্ষ সমাবেশে র্যালিতে কিছু বলে, আপনারাও ঠিক সমাবেশে র্যালিতে বা কোনো প্রেস কনফারেন্স করে বা আপনারা সেমিনার করে তার প্রতি উত্তর দেবেন। সমাবেশে যা বলছে সমাবেশ করে আপনারা আবার বলবেন, গায়ে হাত দিতে হবে?